অন্তর্বর্তীকালীন সরকারের একজন ছাত্র উপদেষ্টা আমাকে ৭ আগস্ট বলেছিল হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। উপরে আল্লাহ সাক্ষী। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে কামড়াকামড়ি। পরবর্তীতে তারা ক্ষমতার স্বার্থে এক হয়েছে এবং একসাথে এখন বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, কিন্তু গণ অভ্যুত্থান এত সস্তা জিনিস নয়। এই প্রতিনিয়ত হুমকি দেওয়ার মাধ্যমে গণ অভ্যুত্থানকে সস্তা বানানো হচ্ছে। আমরা সেই সময় দেখেছি জামাত ইসলাম বলছিল সংস্কার ছাড়া, পিআর ছাড়া নির্বাচন নয়। এনসিপি বলছিল অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ৫ বছর ক্ষমতায় থাকা। এনসিপির একজন নেতা সার্জিস আলম এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলছিল ১২ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। যারা জাতীয় নির্বাচন চায়নি তারা এখন স্থানীয় নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে। এর উদ্দেশ্য কি? আর আমার প্রশ্ন হলো, সে সময় জাতীয় নির্বাচন আপনারা কেন চাননি? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনারা কি কি সুবিধা পেতেন? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসনকে জামাতিকরণ, এনসিপিকরণ করা হয়েছিল, যে কারণে তারা কিন্তু জাতীয় নির্বাচন চায়নি। এখন যেহেতু জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সুতরাং স্থানীয় প্রশাসনে ভাগ বাটোয়ারা বসানোর জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। যারা জাতীয় নির্বাচন চায়নি তারা কোন লজ্জায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন চায়? আজকে যে জুলাইয়ের চেতনা আপনারা বিক্রি করছেন, কথায় কথায় আপনারা জুলাই জুলাই করেন, সেই 18 মাসে জুলাই বাস্তবায়নে কি করেছেন? একটা জুলাই ফাউন্ডেশন আপনারা গঠন করেছিলেন, সেখানে কি হয়েছে? মানে একজন আহত হয়নি, আপনি তাকে আহত দেখিয়েছেন। সার্জিস আলম তো নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলে, রাষ্ট্র পুনর্গঠনের কথা বলে। যে সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন চালাইতে পারে নাই, পদত্যাগ করেছে, সে নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে। শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসনাত এবং সার্জিস কাজ করেছিল। তদন্ত করেন, সব বের হয়ে আসবে। গণ অভ্যুত্থানের সময় কে পজিটিভ ভূমিকা রেখেছে আর কে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছে, সেটা গণ অভ্যুত্থানের হিস্ট্রি যারা জানে তারা কিন্তু বলতে পারবে। আপনি শুধু নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে তো ওই সময় রুমের মধ্যে বন্দি করে রাখা হতো, আর ওই ডিবি কার্যালয়ে পুকুর পাড়ে হাসনাত এবং সার্জিস কেন এবং কিভাবে ঘুরে বেড়াতো? কেন তারা জুস খাওয়ার সুযোগ পেয়েছিল আর তোমরা কেন মার খাইতা? অর্থাৎ ডিবি কার্যালয়ে আসিফ নাহিদরা মার খাইতো আর হাসনাত সার্জিসরা জুস খাইতো। এটা কিন্তু গণ অভ্যুত্থানের ইতিহাস। আমরা সেই মীর জাফরের কথা জানি। গণ অভ্যুত্থানের সময় মীর জাফর ছিল হাসনাত এবং সার্জিস। অভ্যুত্থানের ইতিহাসকে আপনি বিশ্লেষণ করেন, এটা আমার কথা না, এনসিপির অন্যান্য নেতৃবৃন্দের কথা। আমি গণ অভ্যুত্থান নিয়ে একটি বই লিখেছি। বই লিখতে গিয়ে আমি তাদের অনেকের সাথে কথা বলেছি। সেই কথা বলে আমি যে তথ্যগুলো পেয়েছি অবাক করার মতন। আজকে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জাতির কাছে মহাবীর, বিপ্লবী, অথচ গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো কাজ নাই যে তারা করে নাই। ডিজিএফআইয়ের পরামর্শে তারা ডিজিএফআইয়ের ফাঁদের মধ্যে থেকে বা প্রতারণার মধ্যে থেকে তারা এই জাতির সাথে ওই সময় বেইমানি করেছে। যদিও এনসিপি রাজনীতি দাঁড় করানোর স্বার্থে তারা এখন তাদের সাথে নিয়েই পথ চলছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একজন ছাত্র উপদেষ্টা আমাকে ৭ আগস্ট বলেছিল হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। উপরে আল্লাহ সাক্ষী। আমি এখনো পর্যন্ত যে কথাগুলো বলছি তারা আমার কথার চ্যালেঞ্জ নিয়ে পাল্টা প্রতিবাদ জানায়নি, কারণ আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে।